তো কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা আবারও অনেকগুলো ভৌতবিজ্ঞান এবং অনেকগুলো জীবনবিজ্ঞান ক্লাস পেরিয়ে তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে আবারও গণিত ক্লাসে ফিরে এসেছি। তোমরা বেশ কয়েকদিন ধরেই বলছিলে স্যার ম্যাথ ক্লাস কবে থেকে করাবেন আবার। তো চলো, তোমাদের সেই অপেক্ষার অবসান, আবারও আমরা ফিরে এলাম গণিত বিষয়ে। মাধ্যমিক গণিত একটা বড় সিলেবাস তোমরা জানো, এবং সেই সঙ্গে তোমাদের একটি কথা আমি ক্লাসের শুরুতেই বলে দিই, সেটা হলো দেখো, পরীক্ষা তো অনেকগুলো ক্যান্ডিডেটই দেবে, তাই না? প্রচুর পরীক্ষার্থী তোমাদের মাধ্যমিকের, প্রায় 6 থেকে 7-8 লাখ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষার জন্য লড়াই করে। এক একজন পরীক্ষার্থীর স্বপ্ন কিন্তু এক এক রকমের। কেউ স্বপ্ন দেখে 90+ অর্থাৎ 90-এর উপরে পার্সেন্টেজকে তোলা। কারো স্বপ্ন ফার্স্ট ডিভিশন পেলেই অর্থাৎ 60% পেলেই তার হয়ে যায়। আবার কিছু কিছু আমার ছাত্রছাত্রী আছো যাদের স্বপ্ন কিন্তু শুধুমাত্র কোনো রকমে মাধ্যমিকে গণিতের বৈতরণীকে পার করা, অর্থাৎ পাস করা। তাই তো? সবার অ্যাম্বিশন, সবার ইচ্ছা, সবার লক্ষ্য কিন্তু এক হয় না। তো দেখো, যারা পাস করবে মনে করো, যাদের কাছে গণিত একটি বিরক্তিকর সাবজেক্ট, গণিতের ভীতি যাদের এখনও রয়ে গেছে, তাদের জন্য স্পেশালি আজকের এই ক্লাস। কারণ বোর্ডের দিকে তাকিয়ে তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা সম্পাদ্যের ক্লাস করব, অঙ্কনের ক্লাস। তো মাধ্যমিক গণিতে যে কয়েকটি সম্পাদ্য রয়েছে তার মধ্যে 11 নম্বর অধ্যায়ে যেটি রয়েছে ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত অঙ্কন। এই ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন নিয়েই আমাদের আজকের ক্লাস। তো আজকে যারা ওই যে বলছিলাম যে যাদের চিন্তা শুধুমাত্র মাধ্যমিকে পাশ করলে, গণিতে পাশ করলেই যথেষ্ট, তাদের জন্য স্পেশালি আমি বলে দিই যে 5 নম্বরের ব্যবস্থা তোমাদের কিন্তু আজকের ক্লাসে করে দেব। 5 নম্বর পেতে গেলে, সম্পাদ্য সঠিকভাবে পরীক্ষায় করে আসতে গেলে মনোযোগ দিয়ে আজকের ক্লাসটি তোমাদের করতে হবে। এবং সেই সঙ্গে ক্লাস শেষে আমি কিছু টাস্ক, হোমওয়ার্ক কিছু দেব, বাড়িতে একটি পরিবৃত্ত, একটি অন্তর্বৃত্ত আমি করতে দেব। সেগুলো করে কিন্তু একটা ছবি তুলে আমাকে সেন্ড করে দেবে, ঠিক আছে? যাতে করে আমি বুঝতে পারি তোমরা অন্তত বাড়িতে প্র্যাকটিস করছো। তো আমি আবারও বলি, মাধ্যমিকে আমার যারা শিক্ষার্থী, আমার যারা ভিউয়ার্স, আমার চ্যানেলের যারা ভিউয়ার্স, তাদের মধ্যে যারা এমন আছো যারা যে গণিত বিষয়কে ভয় করো, তাদের 5 নম্বর আমি আজকে পাইয়ে দেব, কথা দিলাম, ঠিক আছে? তো চলো, ইন্ট্রোডাকশান অনেকখানি হয়ে গেল, এবারে চলে যাই মূল স্রোতে। আমরা এবারে সম্পাদ্য, আমাদের অধ্যায় 11 নম্বর চ্যাপ্টারে দেখবে রয়েছে ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত অঙ্কন। তো আমরা শুরু করে দেব প্রথমেই পরিবৃত্ত অঙ্কন। দেখো, একটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে যে পরিবৃত্ত ব্যাপারটা কি। পরিবৃত্ত হচ্ছে কিছুই না, একটা ত্রিভুজকে তার চারিদিকে আবৃত করে একটা বৃত্ত থাকবে। একটা ত্রিভুজের চারিদিকে আবৃত করে একটা বৃত্ত থাকবে, অর্থাৎ ত্রিভুজটা থাকবে ভেতরে, ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো থাকবে বৃত্তের পরিধির উপরে। এটাই হচ্ছে ত্রিভুজের পরিবৃত্ত। আর সেই পরিবৃত্তের যেটা কেন্দ্র তাকে আমরা বলবো পরিকেন্দ্র, আর পরিবৃত্তের যেটা ব্যাসার্ধ সেটাকে বলবো আমরা পরিব্যাসার্ধ। এখন দেখো, ত্রিভুজ এর পরিবৃত্ত অঙ্কন করতে গেলে তোমাদেরকে প্রথমেই যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে ত্রিভুজ অঙ্কন। ত্রিভুজ আঁকতে না পারলে পরিবৃত্ত তো দূরের কথা। তাহলে ত্রিভুজ অঙ্কনটা আমাদের সেই বেসিক নলেজটা কিন্তু লাগবে যে ত্রিভুজ যে কোনো উপায়ে ত্রিভুজ আমাকে আঁকতে হবে। তো পরীক্ষায় দেখা যায় ত্রিভুজ অঙ্কনের জন্য আমাদের বিভিন্ন প্যাটার্ন থাকতে পারে। যেমন মনে করো একটা বিষমবাহু ত্রিভুজ দিল, সেক্ষেত্রে একটা বলবে তোমাদের 5 সেমি, 6 সেমি, 7 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো, তার পরিবৃত্ত অঙ্কন করো। এটা গেল বিষমবাহু। এবারে মনে করো একটা সমবাহু ত্রিভুজের দিল, সেক্ষেত্রে বলবে 6 সেমি বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করো, তার পরিবৃত্ত অঙ্কন করো। আর যদি তোমার দেখা গেল দুটো বাহু দিল, একটা কোণ দিল, সেক্ষেত্রে বলে দেবে একটা 5 সেমি, একটা 6 সেমি বাহু, এবং তোমার দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ বলে দিল 60 ডিগ্রি, ত্রিভুজটি অঙ্কন করো, তার পরিবৃত্ত অঙ্কন করো। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল দুটো কোণ দিয়ে দিল, একটা বাহু দিল,
অর্থাৎ একটা কোণের মান 60 ডিগ্রি, একটা কোণের মান 50 ডিগ্রি, একটা বাহু দিয়ে দিল 6 সেমি, ত্রিভুজটা অঙ্কন করো, তার পরিবৃত্ত অঙ্কন করো। যে কোনো টাইপের ত্রিভুজ দিতে পারে। তা আমাদেরকে সবার আগে যেটা জানতে হবে, ত্রিভুজ যাই আসুক না কেন আমরা করে আসব, ঠিক আছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে কোণ অনুযায়ী আমরা ত্রিভুজকে 3 ভাগে ভাগ করি। ত্রিভুজ কোণ অনুযায়ী কি কি? একটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী। 2 নম্বর হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, এটা পড়েছিলে তোমরা আগেই, স্থূলকোণী ত্রিভুজ। আর একটা রয়েছে যার একটা কোণ সমকোণ, তাকে আমরা বলি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। এই যে 3টে ত্রিভুজ আঁকলাম, সেই ত্রিভুজ 3টে মনে করো সূক্ষ্মকোণী, যেমন মনে করো এই একটা সূক্ষ্মকোণী, এর দেখো প্রত্যেকটা কোণই 90 ডিগ্রির চেয়ে কম। একটা স্থূলকোণী যদি বলি, স্থূলকোণী মোটামুটি ধরো এই টাইপের হবে, যার একটা কোণ স্থূলকোণ, তাকে স্থূলকোণী বলে। এই কোণটা দেখো 90 ডিগ্রির চেয়ে বড়, স্থূলকোণী। আর সমকোণী হলে তার একটা কোণ কত হবে? 90 ডিগ্রি হবে। অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি, এটা হচ্ছে কি না সমকোণী, এটা স্থূলকোণী, আর এইটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণী। তো এই কোণের ভিত্তিতে ত্রিভুজকে আমাদের ভাগ করার প্রয়োজন কেন হলো না? তোমার ত্রিভুজটাকে আগে আঁকতে হবে। পরিবৃত্ত করতে গেলে ত্রিভুজকে আগে আঁকা শিখতে হবে। মাথায় রেখো সব সময়, যে পরিবৃত্তটা আমি আঁকবো সেক্ষেত্রে যদি সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়, তাহলে তার পরিকেন্দ্র যেটা হবে সেটা বৃত্তের মাঝে যে কোনো জায়গায় হবে, পরিকেন্দ্র, যে বিন্দুটাকে ও বলি আমরা। যদি স্থূলকোণী হয়, তাহলে তার পরিকেন্দ্রটা বৃত্তের বাইরে যে কোনো জায়গায় হবে, যে কোনো জায়গায় বৃত্তের বাইরে ও বিন্দুটা হবে। আর যদি সমকোণী হয়, সেক্ষেত্রে যেটা সমকোণের বিপরীত বাহু, যাকে আমরা অতিভুজ বলি, সেই অতিভুজের মধ্যবিন্দু হবে পরিকেন্দ্র। তাহলে এই বেসিক নলেজটা কিন্তু তোমাদের থাকা দরকার। আরেকবার বলে দিই, সূক্ষ্মকোণী হলে পরিকেন্দ্রটা বৃত্তের ত্রিভুজের ভেতরে হবে, স্থূলকোণী হলে বাইরে হবে, আর যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের পরিকেন্দ্রটা হবে অতিভুজের মধ্যবিন্দু। ঠিক আছে, তো চলো এবারে আমরা দেখে নেব যে একটা ত্রিভুজের পরিবৃত্ত কিভাবে আঁকতে হয়। ঠিক আছে, তো চলো লেটস গো। পরিবৃত্ত অঙ্কন। দেখো, আমরা প্রথমেই পরিবৃত্ত অঙ্কন করতে গেলে কি কি জিনিসগুলো লাগে সেগুলো আমরা জ্যামিতি বক্স থেকে পেয়ে যাই। যেমন ধরো, প্রথমেই স্কেল তো লাগবেই, একটা স্কেল লাগবে। 5 সেমি, 6 সেমি, 7 সেমি দৈর্ঘ্যের বাহু আঁকতে গেলে একটা স্কেল লাগবে। একটা কাঁটা কম্পাস লাগে, কম্পাস যেটাকে বলি আমরা। সেই কম্পাসটা সম্পাদ্য আঁকার পূর্বেই কিন্তু সম্পাদ্য আঁকার যে যন্ত্রপাতি সেগুলোকে তুমি ঠিকঠাক করে নিয়ে তবেই পরীক্ষা হলে যাবে। কারণ যন্ত্রপাতির গণ্ডগোলের জন্য, টেকনিক্যাল ফল্টের জন্য তোমার কিন্তু জানা জিনিস ছেড়ে আসতে হতে পারে। কারণ ওই যে কম্পাস, সেই কম্পাসটা যদি কোনো কারণে ঢিল থাকে, তাহলে দেখবে পরীক্ষার সময় ওটা একটু নড়বড় করলেই গোটা সম্পাদ্য শেষ। সুতরাং যেগুলো তুমি ব্যবহার করবে জ্যামিতি বক্সের যে জিনিসগুলো, সেগুলো যেন ঠিকঠাক থাকে। বিশেষ করে রুলটা তোমার ভালো করে কাটার দিয়ে কেটে নিয়ে একটা ছোট্ট রুল নেবে, যেটা দাগ টানার ক্ষেত্রে কাজে লাগবে, আর একটা একটুখানি বড় রুল নেবে, যেটা ওই কম্পাসের মধ্যে ঢুকিয়ে বৃত্তগুলো আঁকতে পারবে তুমি। ঠিক আছে, তো যাই হোক, আমি ধরেই নিলাম সমস্ত যন্ত্রপাতি তোমার ঠিক রয়েছে। এবারে আমি একটা প্রশ্ন দিয়েই পরিবৃত্ত অঙ্কন তোমাদের শিখিয়ে দেবো। মনে করো একটা প্রশ্ন এলো যে 6 সেমি বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করো এবং তার পরিবৃত্ত অঙ্কন করো। এটা মনে করো এলো পরীক্ষায়। তো তখন আমরা কি করব না, 6 সেমি বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ যদি অঙ্কন করতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে স্কেল দিয়ে একটা 6 সেমি আঁকিয়ে নেব। স্কেল দিয়ে প্রথমেই 6 সেমি একটা বাহু আঁকিয়ে নেব। ঠিক আছে, আমাদের আজকের প্র্যাকটিস ক্লাস, এখানে কোনো স্কেল, কোনো চাঁদা, কোনো কম্পাস ব্যবহার করা হবে না। টোটালটাই আমি হাতে বুঝিয়ে দেবো, তোমরা বুঝে নাও। মনে করো স্কেল বসিয়ে এখানে তুমি 6 সেমি দৈর্ঘ্যের একটা বাহু নিলাম, 6 সেন্টিমিটার। ঠিক আছে, এবার সমবাহু ত্রিভুজটা কীভাবে আঁকবে তুমি না, প্রথমেই একটা 6 সেমি বাহু নিলা, নাম দিয়ে দিলা AB। এবারে এই 6 সেমির সমান চাপ নেবা। 6 সেমির সমান চাপ নিয়ে এ বিন্দুতে কাঁটাটা বসিয়ে উপরে একটা চাপ,
সেই কাঁটাটা না নড়িয়ে বি বিন্দুতে বসিয়ে একবার চাপ, তাহলে কি দাঁড়াবে, এখান থেকে মাপ নেবা 6 সেমি দিয়ে এখান থেকে উপরে একটা চাপ, এখান থেকে বি বিন্দু থেকে উপরে একটা চাপ, তাহলে যে বিন্দুতে ছেদ করলো চাপ দুটো যোগ করে দাও, ব্যাস এটা সি বিন্দু। তাহলে এ বি সি যে ত্রিভুজটা আমরা পেলাম সেটাই হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। তা ত্রিভুজটা অঙ্কন হয়ে গেল। এবার হচ্ছে আমাদের পরিবৃত্ত অঙ্কন। পরিবৃত্ত কি করে করব না, কয়েকটা স্টেপ তোমাদের মনে রাখতে হবে। প্রথমেই জেনে রেখো, পরিবৃত্ত অঙ্কন করতে হলে যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক বলতে হয় এ বি, না হয় বিসি, না হয় সিএ, এই তিনটে বাহুর মধ্যে যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকলেই হয়ে যাবে। তো মনে করে আমি এক্ষেত্রে এ বি বাহু আর এসি বাহু এই দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আমি আঁকবো। এখন লম্ব সমদ্বিখণ্ডক কাকে বলে না, যে সরলরেখা একটি সরলরেখাকে দুটি ভাগে ভাগ করে এবং কি হয় ওই সরলরেখার উপরে সে লম্ব হয়, তাকেই লম্ব সমদ্বিখণ্ডক বলে। তাহলে লম্ব হবে আর সমান দুই ভাগে ভাগ করবে, সেটাই লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে মনে করো এ বি সরলরেখার যদি লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হয় তাহলে নিয়ম কি, কাঁটাটা এ বিন্দুতে বসাবা, বসিয়ে অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে উপরে একবার চাপ, নিচে একবার চাপ। তাহলে কেমন হবে, এখানে কাঁটা বসিয়ে যদি চাপ আঁকায় অর্ধেকের বেশি নিয়ে উপরে একবার, নিচে একবার, আর বি বিন্দুতে সেই কাঁটাটায় বসিয়ে উপরে একবার, নিচে একবার। ছেদ করলো দুটো বিন্দুতে, এ একটা বিন্দু, এ একটা বিন্দু, ব্যাস স্কেল বসিয়ে সুন্দর করে যোগ করে দাও, ব্যাস যেটা পেলাম সেটাই হচ্ছে আমাদের এ বি সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডক। পারবে নিশ্চয়ই, দেখে নাও আরেকবার। আমি কি করলাম, এ বিন্দুতে কাঁটা বসিয়ে অর্ধেকের বেশি চাপ নিয়ে উপরে একটা চাপ, নিচে একটা চাপ, সেই কাঁটাটা এবার বি বিন্দুতে বসিয়ে ওই চাপটাকে কাটবো, নিচের চাপটাকে কাটবো। দুটো বিন্দু পেলাম, সেই বিন্দু দুটো যোগ করে বড় করে বাড়িয়ে দাও, সেটাই হবে এ বি সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডক। একটা বাহুর হলো, আর একটা বাহু মনে করো সিএ বাহু, এই সিএ বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো আমি কি করে, প্রথমে এ বিন্দুতে কাঁটাটা বসাও, বসিয়ে এখানে একটা চাপ, নিচে একটা চাপ, আর সি বিন্দুতে কাঁটাটা বসিয়ে ওই চাপটাকে কাটবো, এখানে এই চাপটাকে কাটবো। তাহলে যে এই যে দেখো যে বিন্দু দুটো পেলাম, অর্থাৎ এখান থেকে কাঁটা বসিয়ে উপরে চাপ, নিচে চাপ, সি বিন্দুতে ওই কাঁটাটায় বসিয়ে উপরের চাপটাকে কাটবো, নিচের চাপটাকে কাটবো। যে দুটো বিন্দু পেলাম তাকে স্কেল বসিয়ে সুন্দর করে যোগ করে দিলাম। তাহলে এই সরলরেখাটা এটা হবে এসি সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডক। ওকে, দেখো এরা পরস্পর লম্ব সমদ্বিখণ্ডক দুটো পরস্পর একটা বিন্দুতে ছেদ করে, যে বিন্দুটাকে আমি নাম দিলাম ও। এই ও হচ্ছে যেটা তুমি পরিবৃত্ত অঙ্কন করবে তার পরিকেন্দ্র, ঠিক আছে? ব্যাস প্রায় আমরা পরিবৃত্ত অঙ্কন করা শিখে নিয়েছি, আর একটুখানি কাজ আছে। কাজটা কি, এই ও বিন্দু যদি কেন্দ্র হয় তাহলে ও এ, ও বি, ও সিকে যুক্ত করতে হবে। তো এক্ষেত্রে সম্পাদ্য অঙ্কনের জন্য আমাদের তিনটে যোগ করার দরকার নেই, শুধু স্কেল বসিয়ে ও এ যোগ করো, ব্যাস ও এ যুক্ত করা হলো। এই ও এটা হবে কি, ও এটা হবে পরিব্যাসার্ধ, পরিব্যাসার্ধ। ক্লিয়ার? ফাইনাল কাজ কি, ফাইনাল কাজ, কাঁটা কম্পাস বার করো, কম্পাসটা বার করে ও বিন্দুতে বসাও, বসিয়ে ও এর সমান মাপ নাও, ও এ কাঁটাটা বসবে ও বিন্দুতে, মাপ নেব আমি ও এর সমান। আর এখানে দেখো যেহেতু ও এ, ও বি, ও সি, ও এ, ও বি, ও সি তিনটেই যেহেতু সমান, এখানে আমি লিখেই দিলাম ও এ সমান, ও বি সমান, ও সি, তিনটেই হচ্ছে পরিব্যাসার্ধ। তাহলে যে কোনো একটা মাপ নিলেই কী হবে, যদি আমি ও এর সমান মাপ নিই দিয়ে একটা বৃত্ত অঙ্কন করি, সেটা অবশ্যই বি এবং সি বিন্দু দিয়ে যাবে। তাহলে আমি কি করব, এখানে কাঁটা বসিয়ে এটা সমান মাপ নিয়ে ব্যাস ধীরে ধীরে এই ঘোরানোটাই কিন্তু খুব সাবধানে ঘোরাবে, একবারই ঘোরাবে, বারবার ঘষবে না, রিপিট, অর্থাৎ একটা দাগের উপরে আর একটা দাগ যেন না হয়। রুলটা একটু ভালো রুল ব্যবহার করবে যাতে স্পষ্টভাবে দাগটা বোঝা যায়, ব্যাস। তাহলে আমি এখান থেকে যদি ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে সেই বৃত্তটা কী হবে, এই 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 হবে আমার পরিবৃত্ত। দেখো আমরা হাতে এঁকেছি, এটা হাতে আঁকা জিনিস না, তোমরা বাড়িতে যখন কম্পাস দিয়ে আঁকবে অনেক ভালো করে আঁকতে পারবে এবং খুব ইজিলি পরিবৃত্ত অঙ্কন করতে পারবে, এটুকু আমার গ্যারান্টি। তাহলে আমরা যে পরীক্ষায় আসা কোশ্চেন যেটা বলেছিলাম আর একবার আমি রিপিট করে দিই, কি জ্যামিতি বক্স নিয়ে বসেছে তো, ক্লাস যখন শেষ হয়ে যাবে
ভিডিওটি দেখার পরে সঙ্গে সঙ্গে কিন্তু প্রশ্নটা টুকে নিয়ে বাড়িতে প্র্যাকটিস করো, দেখবে হয়ে যাবে। 5 নম্বরের ব্যবস্থা আজকেই হয়ে যাবে। প্রশ্নটা ছিল 6 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো এবং তার পরিবৃত্ত অঙ্কন করো। কি কি করলাম স্টেপগুলো একবার দেখে নাও। প্রথমে আমি স্কেল দিয়ে এখানে 6 সেমি দৈর্ঘ্যের একটা রেখাংশ নিলাম। এবারে কি করলাম, আবারও AB 6 সেমি নিলাম, 6 সেমির মাপ নিলাম কাঁটা কম্পাস দিয়ে। এ বিন্দুতে বসিয়ে উপরে একটা চাপ, বি বিন্দুতে বসিয়ে উপরে সেই চাপটাকে কাটলাম, কেটে যেখানে ছেদ করলো তার নাম দিলাম সি। এসি আর এবি যোগ করলাম, তাহলে এ বি সি যে ত্রিভুজটা পেলাম সেটাই হচ্ছে আমার সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। ঠিক আছে, এবার পরিবৃত্ত আঁকা। কি করে আঁকলাম পরিবৃত্ত? না, এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকলাম। তার জন্য এ বিন্দুতে কাঁটা বসিয়ে অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে ওপরে একবার নিচে একবার চাপ আঁকালাম। কাঁটাটাকে তুলে বি বিন্দুতে বসালাম, উপরের চাপটাকে কাটলাম, নিচের চাপটাকে কাটলাম, যে দুটো বিন্দু পেলাম তাকে বড় স্কেল বসিয়ে যোগ করে দিলাম। এটাই হলো এবি সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডক। অনুরূপভাবে এবার এসি সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডক আঁকাবো। কি করে? এ বিন্দুতে কাঁটা বসিয়ে উপরে চাপ নিচে চাপ, সেই কাঁটাটা সি বিন্দুতে বসিয়ে উপরে চাপ নিচে চাপ যোগ করে দিলাম। তাহলে এই সরলরেখাটা হলো এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। এই এবির লম্ব সমদ্বিখণ্ডক এবং এসির লম্ব সমদ্বিখণ্ডক এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। ও হচ্ছে পরিকেন্দ্র, আর ওএ ওবি ওসি, ওএ ওবি ওসি এরা হচ্ছে পরিব্যাসার্ধ। ফাইনাল কাজটা কি করেছি? ও এর সমান মাপ নিয়ে এই একটা বৃত্ত অঙ্কন করলাম, যেটা হচ্ছে ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত। তাহলে তোমরা জানো সমবাহু ত্রিভুজ মানে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে সেক্ষেত্রে সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটা কোথায় হবে বলেছিলাম? বৃত্তের ভেতরে। দেখো ত্রিভুজের ভেতরে এই যে ত্রিভুজটা ছিল এবিসি, তার ভেতরেই পরিকেন্দ্র। ঠিক, তাহলে আমরা পরিবৃত্ত অঙ্কন পরীক্ষায় এলে কিন্তু পারবো। এবারে একটা আমরা দেখে নেব নেক্সট বইয়ের অনুশীলনী তোমরা বার করো, 11 অধ্যায় সবাই বার করো। তোমাদের মাধ্যমিকের গণিত প্রকাশ বইটি, গণিত প্রকাশের যে 11 অধ্যায় সেখানে দেখো রয়েছে, গণিত প্রকাশের 11 অধ্যায়ে রয়েছে ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন। এই যে পেয়েছো সবাই? বেশ, পেজ নাম্বার 172, 172 পাতা বের করো। এখানে আমাদের ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন আমরা শিখছি। এর যে কোষে দেখিটা রয়েছে, কোষে দেখি 11.1, পেজ 176 বার করো। পেজ 176, কোষে দেখি 11.1। আমি এখানে লিখে দিচ্ছি, কোষে দেখি 11.1 আর পেজ হচ্ছে কত বললাম? 176, 176 পাতায় 11.1। এর মনে করো, দেখো অলরেডি আমরা একটা অঙ্ক করে ফেলেছি, তাই না? দেখো 1-1 অঙ্কটা ঠিক মারো। 1-1 একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি, সেই ত্রিভুজটা ওরা আঁকতে বলেছে। তো আমরা পেরে যাব যদি আসে সমবাহু ত্রিভুজের এই পরিবৃত্তটা। নেক্সট আমরা যেটা করব, এখানে করে দেখাবো অঙ্ক নাম্বার 3, 1-3। 1-3 দাগের অঙ্কে কি বলেছে দেখে নাও। 1-3 দাগে বলেছে যে একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 4 সেমি এবং 8 সেমি। একটি সমকোণী ত্রিভুজ আঁকতে হবে আমাদেরকে যার সমকোণ সংলগ্ন বাহু দুটো 4 সেমি এবং 8 সেমি। তো চলো প্রথমে আগে ত্রিভুজটা আঁকি। তাহলে আমাদের কি করতে হবে? একটা স্কেল নিয়ে প্রথমে 4 সেমি সরলরেখা আঁকাবো, 4, তারপরে 8 সেমি। এই বাহু দুটো কোন বাহু দুটো? না এরা বলেছে দেখো সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু, সমকোণ সংলগ্ন বাহু। তাহলে আমি এখানে প্রথমেই যেটা করব, এই বড় বাহুটা 8 যেটা, সেই 8 সেমি বাহুটাকে ভূমি আঁকাবো। এখানে একটা 8 সেমি বাহু আঁকিয়ে নিলাম, এ বি, এর দৈর্ঘ্য কত? 8। ঠিক আছে, এবারে এটা যদি সমকোণী ত্রিভুজ আঁকতে হয় তাহলে এ বিন্দুতে আমাকে একটা সমকোণ আঁকতে হবে। এ বিন্দুতে সমকোণ আঁকানোর নিয়ম তোমরা জানো, মনে আছে? দেখে নাও একবার। এ বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকাতে গেলে কম্পাসের যে কাঁটাটা সেটাকে এ বিন্দুতে বসাও, দিয়ে
একটা বৃত্তচাপ আঁকো, এই এমনভাবে বৃত্তচাপটা আঁকবে যাতে এই এবিকে ক্রস করে। এবার কি করি আমরা, দেখো মনে করে দেখো, এখানে কাঁটাটা বসিয়ে দুবার কাটবো, এই একবার, আবার যেখানে ছেদ করলো সেখান থেকে সামনে একবার, দুবার কেটে নিলাম। এই যে দুটো বিন্দু পেলাম, এই বিন্দুটা থেকে উপরে চাপ, এই বিন্দুটা থেকে এই চাপ, ব্যাস। কি করলাম আরেকবার দেখে নাও, এখান থেকে একটা বৃত্তচাপ আঁকালাম, যেখানে ছেদ করলো সেখানে কাঁটাটা বসিয়ে একবার, আবার তুলে আর একবার সামনে নিলাম, দুটো বিন্দু পেলাম, এই বিন্দু থেকে ওপরে একটা চাপ, এই বিন্দু থেকে ওপরে একটা চাপ, ব্যাস। এই যে বিন্দুটা পেলাম এর সঙ্গে একে যুক্ত করে দিলাম, ঠিক আছে, হয়েছে। ওই যেখানে ছেদ করেছিল তার সঙ্গে এই বিন্দু বড় স্কেল দিয়ে যোগ করে বাড়িয়ে দিলাম, তাহলে এই কোণটা দেখবে 90 ডিগ্রি। এবার সমকোণ সংলগ্ন একটা বাহু 8 সেমি আমি আঁকিয়ে নিয়েছি, আর একটা বাহু কত সেমি আছে, কত, 4 সেমি। তাহলে আমাকে 4 সেমির মাপ নিতে হবে। 4 সেমির মাপটা নিয়ে এখান থেকে 4 সেমি কেটে নেব। তাহলে মোটামুটি ধরো এখান থেকে 4 সেমি যদি কাটি, এই, ঠিক আছে, এটা হবে 4 সেমি, নাম দিয়ে দিলাম সি। কি করলাম, এসি 4 সেমি কেটে নিলাম। ওই যে 90 ডিগ্রি কোণের যে বাহুটা হলো সেখান থেকে ওই লম্বটা থেকে এসি 4 সেমি, এটা সমান করে 4 সেমি কেটে নিলাম, ব্যাস। বিসি যোগ করো, বি আর সি যুক্ত করা হলো। তাহলে দেখো এবার একটু উপরের দিকটা মুছে দিতে পারো, দরকার নেই। তাহলে আমরা এবিসি একটি সমকোণী ত্রিভুজ পেলাম, যার সমকোণ সংলগ্ন বাহু একটা 8 সেমি আর একটা হচ্ছে, এটা হচ্ছে 4 সেমি। ক্লিয়ার? এইবার এর পরিবৃত্ত অঙ্কন করতে হবে। পরিবৃত্ত অঙ্কন করার নিয়ম, ধাপ কি বলেছি আমি, প্রথম ধাপ হচ্ছে যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকাতে হবে। যে কোনো দুটো বাহু, তুমি ভূমি আর অতিভুজ নিতে পারো, অথবা অতিভুজ লম্ব নিতে পারো, অথবা লম্ব ভূমি নিতে পারো, দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক তোমাকে আঁকাতে হবে। তা আমি এখানে মনে করো ভূমিটা আঁকালাম আর অতিভুজটা আঁকাবো। ভূমি এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকানোর নিয়ম কি বলেছি, এটা যদি কাঁটা কম্পাস হয়, দেখো পেন দুটো কাঁটা কম্পাসের কাজ করবে। এ বিন্দুতে বসিয়ে এখান থেকে উপরে একটা চাপ, নিচে একটা চাপ, কাঁটাটাকে তুলে বি বিন্দুতে বসিয়ে ওই উপরের চাপটাকে কাটবো, নিচের চাপটাকে কাটবো। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এই যে অর্ধেকের বেশি চাপ নিয়ে উপরে নিচে, কাঁটাটা তুলে বি বিন্দুতে বসিয়ে উপরের চাপটাকে কাটবো, নিচের চাপটাকে কাটবো। তাহলে কেমন হবে, এখান থেকে এই চাপ, এই চাপ, আর বি বিন্দুতে বসিয়ে এই যোগ করে দাও। ওকে, এ বি সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডক আমাদের আঁকানো হয়ে গেল। এবার বিসি সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডক আঁকাবো। বিসি সরলরেখার ক্ষেত্রে কি করব, একবার সি বিন্দুতে বসিয়ে উপরে চাপ নিচে চাপ, একবার বি বিন্দুতে বসিয়ে উপরে চাপ নিচে চাপ। তাহলে মোটামুটি যে এই বিন্দু আর এই বিন্দু স্কেল বসিয়ে যখন আমরা যোগ করব, তখন দেখতে পাবো মাঝ বরাবর, দেখো এই যে যুক্ত করলাম, তো তখন এই এবি সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডক আর বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। ও বিন্দুটা কোথায় হলো দেখো তো, অতিভুজের উপরে। তোমরা যখন কম্পাস স্কেল ব্যবহার করে অঙ্কনটা করবে, একদম পুরোপুরি, আমার তো একটুখানি উপরে উঠে গেছে, কিন্তু তোমাদের ক্ষেত্রে পুরোপুরি এই যে অতিভুজ বিসি, 90 ডিগ্রির বিপরীত বাহুকে অতিভুজ বলি, এই অতিভুজ বিসি এর ঠিক মধ্যবিন্দুতে ও বিন্দুটা হবে। তোমাদের অঙ্কন শুরুর প্রথমেই বলে দিয়েছিলাম যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্ত সবসময় অতিভুজের মধ্যবিন্দু হবে। এবার ও পেয়ে গেলাম, ওকে কি বলে তোমরা জানো, ও সমান পরিকেন্দ্র, ও সমান পরিকেন্দ্র। তারপরের কাজ, এই দেখো ও বি আর ওসিতেও যুক্ত করাই আছে, আমি শুধু ও এটা যুক্ত করব, ও এ যুক্ত করা হলো, এটা স্কেল বসিয়ে ডটেড লাইন তুমি করে দেবে। এখানে লিখে দিলাম ও এ সমান ও বি সমান ও সি সমান, এগুলোকে বলা হয় পরিব্যাসার্ধ। ওকে, লাস্ট কাজ, এই লাস্ট কাজটাই হচ্ছে সবচেয়ে আসল কাজ। কাজটা কি না, ও বিন্দুতে কাঁটাকে বসিয়ে ও এর সমান মাপ নিতে হবে। ও এ অর্থাৎ ওকে কেন্দ্র ধরে, ও একে ব্যাসার্ধ ধরে, ওকে কেন্দ্র কাঁটা বসাও, ও এর সমান ব্যাসার্ধ নাও, নিয়ে একটা এরকম করে বৃত্ত আঁকো। এই ও এ থেকে স্টার্ট করবে, এই বিন্দু থেকে ধীরে 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 ঘুরতে ঘুরতে আবার এই বিন্দু পর্যন্ত একটা বৃত্ত অঙ্কন করো। দেখো এখানে যদি আমরা করি কেমন হবে, দেখো এখান থেকে যদি শুরু করি, এই মনে রেখো তোমরা কিন্তু কাঁটা কম্পাস বা কম্পাস ইউজ করে করবে। তোমাদের ক্ষেত্রে
আরও সুন্দর বৃত্ত তৈরি হবে। এবং ভুল হচ্ছে না ঠিক হচ্ছে সেটা দেখার জন্য তোমরা সব সময় পরিবৃত্তের লক্ষ্য করবে এই এ, বি এবং সি বিন্দুতে। এই বিন্দুগুলো যেন বৃত্তের পরিধির উপরেই থাকে। এই দেখো এখানে দেখো বি বিন্দুটা একটু স্লাইট দেখো বাইরে আছে, বাইরে থাকবে না। আতস কাচ দিয়ে এখানে যদি জুম করে দেখা হয় তাহলে বি বিন্দুটা বাইরে চলে যাবে, বাইরে গেলে হবে না, পুরোপুরি বি বিন্দুকে কিন্তু বৃত্তের ওপরেই থাকতে হবে। যাই হোক সেসব পরে হবে, আগে অঙ্কনটা শিখে নাও, তারপর প্র্যাকটিস করো, তখন নিজের ভুল নিজেই ধরতে পারবে। ঠিক আছে? তো আমরা পরিবৃত্ত অঙ্কনের দুটো অঙ্ক শিখে নিলাম, আরও একটা পরিবৃত্ত সম্পর্কে তোমাদের বলবো, তারপরে চলে যাব অন্তর্বৃত্তে। ঠিক আছে? অন্তর্বৃত্তে যাওয়ার আগে পরিবৃত্তের মনে করো দেখো এই যে ভি এর অঙ্ক, ভি আইভি এর অঙ্কটাও কিন্তু দেখে রেখো। আইভি সমকোণী ত্রিভুজ সংক্রান্ত পরিবৃত্তগুলোই পরীক্ষায় কিন্তু বেশি আসে। ঠিক আছে? তো আমরা আপাতত করব আইভি। আইভি এর কি বলেছে দেখো, বলেছে এখানে দুটো কোণ দেওয়া আছে, তাই না? দুটো কোণের মান দেওয়া আছে আর একটা বাহু দেওয়া আছে। তাহলে আমি আগেই বলেছি পরিবৃত্ত অঙ্কন করতে গেলে আগে ত্রিভুজটা তো তোমাকে অঙ্কন করতেই হবে। সেই ত্রিভুজটা কিভাবে অঙ্কন করব একবার দেখে নাও। কি বলেছে ওখানে, একটি ত্রিভুজ আঁকি যার একটি বাহু দৈর্ঘ্য 6.7 সেমি এবং বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাণ 75 ডিগ্রি এবং 55 ডিগ্রি। বেশ, তাহলে আমাকে একটি বাহু এখানে আঁকতে বলেছে, ভি এরটা 5এরটা, বাহুটা হচ্ছে 6.7 সেন্টিমিটার। দুটো কোণ আঁকতে বলেছে, কোণ দুটো তুমি চাঁদার সাহায্যেও আঁকতে পারো, কোণ দুটো তুমি অন্য চাঁদার সাহায্য ছাড়াও আঁকতে পারো। ঠিক আছে? আমি চাঁদার সাহায্যে আঁকাবে এখানে, কারণ 55 ডিগ্রি তোমাদের সম্ভব নয় চাঁদার সাহায্য ছাড়া। সম্ভব কিন্তু সেটা কঠিন কাজ। তো আমি চাঁদা দিয়ে এখানে 75 ডিগ্রি 75 আর এখানে 55 ডিগ্রি মোটামুটি এই আঁকিয়ে দিলাম চাঁদার সাহায্যে। কী করে আঁকতে হয় জানো তো? চাঁদার সাহায্যে জানো তো? চাঁদাটাকে এখানে বসিয়ে চাঁদার যে জিরো দাগ সেই ভূমির সঙ্গে দাগে দাগে মিশিয়ে এই দিক দিয়ে 10, 20, 30, 40 করে 70, 75-এ গিয়ে একটা ডট দেবে, দিয়ে এটা যোগ করে দেবে। তেমনি এখানে জিরোর দাগের সঙ্গে মিশিয়ে 10, 20, 30, 40 করে 50 গিয়ে 50 আর 60-এর মাঝে 55 আছে, ডট দেবে, দিয়ে এটা যোগ করে দেবে। ঠিক আছে? এগুলো জানো তোমরা। তবুও একবার বলে রাখি, কোনো রকম কোনো গ্যাপ রাখা যাবে না, কারণ 5 পেতে হবে আমাদের, তাই তো? তাহলে একটা বাহু, দুটো কোণ, একটা বাহু 6.7 সেন্টিমিটার, কোণ দুটো 55 ডিগ্রি 75 ডিগ্রি। কী করবো আমরা? প্রথমে 6.7 সেন্টিমিটার এখানে বাহুটা আঁকিয়ে নেব, 6.7 এবি বাহু আঁকালাম, এটার মান মনে করো 6.7। এবার এখানে আমি একটা 55 ডিগ্রি কোণ আঁকাবো। কী করে 55 ডিগ্রি সমান কোণ এ বিন্দুতে আঁকাবো? এখানে কাঁটা বসিয়ে একটা চাপ নেব, সেই চাপটা এখানে এই বিন্দুতে বসিয়ে এই নিলাম, হলো? এবারে কাঁটা কম্পাসটাকে নড়িয়ে নাও, কম্পাসটা যা ছিল এবার নড়িয়ে নাও, নড়িয়ে এইটার সমান মাপ নাও, এই মাপটা তুলে এখান থেকে সেই মাপটা কেটে নাও। কি করলাম দেখো, এখানে কাঁটা বসিয়ে এই মাপটা নিলাম, এখানে বসিয়ে সেই মাপটাকে, এখানে কাঁটা বসিয়ে সেই মাপটাকে কেটে নিলাম। তাহলে এই যে বিন্দুটা পেলাম এর সঙ্গে এটা যোগ করে বাড়িয়ে দাও, এটা হচ্ছে 55 ডিগ্রি। আর একটা রয়েছে 75 ডিগ্রি, বি বিন্দুতে 75 ডিগ্রি সমান কোণ আঁকাবো। কী করে আঁকাবো? সেই সেম নিয়মে এখানে কাঁটা বসিয়ে একটা বৃত্তচাপ আঁকাও, বি বিন্দুতে এবার উল্টো করে বৃত্তচাপটা আঁকাও, এখান থেকে কাঁটা বসিয়ে এইটুকু কেটে নাও, সেই মাপ নিয়ে এখান থেকে কেটে নাও, তাহলে দেখবে এই বাড়তি অংশ মুছে দিলাম, দেখতে খারাপ লাগবে বলে মুছে দিলাম। তাহলে এটা 75 ডিগ্রি হয়ে গেল, 75, এখানে 55, এখানে 75, আর এটা হচ্ছে এই বাহুটা, ভূমিটা হচ্ছে 6.7 এবিটা। এই যে বিন্দুতে ছেদ করবে এরা, তার নাম দিয়ে দিলাম সি। ব্যাস, ত্রিভুজ আমাদের রেডি, এবিসি ত্রিভুজ রেডি, যার একটি বাহু 6.7 সেন্টিমিটার, ভূমিটা, একটা কোণ 75 ডিগ্রি, একটা 55 ডিগ্রি। বাকি আমাদের এবারে পরিবৃত্ত যেভাবে শিখেছি সেম নিয়মে পরিবৃত্ত অঙ্কন করব, তাহলেই হয়ে যাবে। কি করে দেখো, আমরা এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকাবো। এবি এর লম্ব সমদ্বিখণ্ডক, এ বিন্দুতে কাঁটা বসিয়ে উপরে চাপ নিচে চাপ, বি বিন্দুতে কাঁটা বসিয়ে উপরে চাপ নিচে চাপ, এটা যোগ করে দাও, এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। এবারে এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকাবো, অথবা যদি ইচ্ছে করো বিসি বাহুরও আঁকাতে পারো। আমরা বাঁ হাতে, আমরা সাধারণত ডান হাতি আমরা বেশিরভাগ, তাই না? ওই জন্য আমাদের এই বরাবর দাগ টানতে সুবিধা হয়, এদিক দিয়ে একটু অসুবিধা হয়। যাই হোক,
এসি বাহুর যদি লম্ব সমাধিখণ্ডক করি তাহলে মোটামুটি দেখো এখান থেকে কাঁটাটা যদি বসিয়ে উপরে একটা চাপ আঁকাবো, নিচে একটা চাপ আঁকাবো, এখান থেকে ওটাকে ছেদ করাবো, এখান থেকে ছেদ করাবো, মোটামুটি হবে এই হ্যাঁ, এটা হবে এসি বাহুর লম্ব সমাধিখণ্ডক। এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। ও কি হয়ে গেল? ও হয়ে গেল পরিকেন্দ্র। ব্যাস, ও এ যুক্ত করো, যুক্ত করে দিলাম। কি করব? ফাইনাল কাজ, ও এর সমান মাপ নাও, এই একটা বৃত্ত এঁকে দাও, ওকে কেন্দ্র ধরো, ও একে ব্যাসার্ধ ধরো। তাহলে আমরা জানি ও এ সমান ও বি সমান ও সি সমান এগুলোকে কি বলে? ব্যাসার্ধ। ব্যাস, এখান থেকে মাপ নিয়ে যদি আমরা একটা বৃত্ত আঁকি তাহলে মোটামুটি এই হচ্ছে আমাদের পরিবৃত্ত, যেটা ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত। তাহলে আমরা এতক্ষণ ধরে বকবক করে আমি আশা করি তোমরা যারা গণিত বিষয়ে ভয় করো তাদের সম্পাদ্যের এই পরিবৃত্ত অংশ যদি মাধ্যমিকে পাও, 2026 মাধ্যমিক গণিতে যদি পাও, তাহলে আমি আশা করি যে কোনো সম্পাদ্য পরিবৃত্ত এলেই কিন্তু তোমরা করে দিতে পারবে। পারবে না? পারবে তো? তাহলে তোমরা আজকের ক্লাসটি বুঝতে পারলে কি না, বা যদি কোথাও কোনো ঘাটতি থেকে থাকে, তাহলে আমি বাড়িতে একটা কাজ দিচ্ছি তোমাদের। তোমরা প্রত্যেকে যেগুলো দেখো, 3টে পরিবৃত্ত করিয়েছি আমি, 3টে বাড়িতে তো প্র্যাকটিস করবেই, অবশ্যই করবে। সেগুলো করার পরে ছবি তুলে পাঠিয়ে দাও, আমাকে কমেন্ট সেকশানে পাঠিয়ে দাও, সেক্ষেত্রে আমি একবার চোখ বুলিয়ে নিতে পারবো। এছাড়াও তোমরা অবশ্যই বাড়িতে একের দাগের আইভি দাগ দিয়ে নাও। এটাই তোমাদের আজকের পরিবৃত্তের হোমওয়ার্ক, ঠিক আছে? অঙ্কটা পড়ে দিচ্ছি। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 12 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে অতিভুজটা 12 সেমি, অন্য বাহুটা কিন্তু 5 সেন্টিমিটার। এইটা মাথায় রেখো যে আমাদের এখানে একটুখানি বলে দিই, অপর বাহুটা 5 সেন্টিমিটার মানে ভূমিটা 5 সেমি নেবা তুমি, ঠিক আছে? এইখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকিয়ে নেবা, এই আর এখান থেকে এই যে লম্বটা আছে না, এখান থেকে তুমি অতিভুজের দৈর্ঘ্য কত বলেছে দেখো, অতিভুজ 12 সেমি, এখান থেকে 12 সেমি কেটে নেবা, এরকম জায়গায় হবে, এইরকম সমকোণী ত্রিভুজটা হবে। এবার এর পরিবৃত্ত যেমন করে আঁকতে হয় তেমন করে আঁকা হবে, ঠিক আছে? এটা বাড়ির কাজ থাকলো তোমাদের, হোমওয়ার্ক। অবশ্যই বাড়িতে করে আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দাও, ওকে? তো নেক্সট, পরিবৃত্তের মুদ্রার এপিঠ ওপিঠ, হয় পরিবৃত্ত না হয় অন্তর্বৃত্ত। অল্টারনেটে মাধ্যমিকে প্রত্যেক বছর এই দুটো কিন্তু অল্টারনেটে থাকে। পরীক্ষায় হয় পরিবৃত্ত আসবে না হয় অন্তর্বৃত্ত। এবছর পরিবৃত্ত দিলে পরের বছর অন্তর্বৃত্ত, এটা প্রবল সম্ভাবনা। 2-1টা বছর ব্যতিক্রম হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা বিগত 10 সালের কোশ্চেনগুলো একটু নাড়াচাড়া করে দেখবে, হয় পরিবৃত্ত না হয় অন্তর্বৃত্ত। পরিবৃত্ত এলে আমরা শিখে গেলাম, এবার যদি অন্তর্বৃত্ত আসে, চলো এবারে আমরা অন্তর্বৃত্ত শিখে নেব। তাহলে এবার আমরা পরিবৃত্তের ক্লাসকে টাটা জানিয়ে চলে গেলাম অন্তর্বৃত্তে। আমরা সবাই শিখে গেছি পরিবৃত্ত, তাই তো? অন্তর্বৃত্তটা আঁকানোর আগে একটু বলে দিই, তুলনামূলকভাবে কিন্তু পরিবৃত্তের চেয়ে অন্তর্বৃত্ত একটু কঠিন, এটা মাথায় রেখো। কিন্তু অসম্ভব কিছু না, তুমি একটু চেষ্টা করলে। আমি লক্ষ্য করে দেখেছি যারা গণিতের অন্যান্য অংশগুলোতে একটু তারা তোমার কম বোঝে, তাদেরই আবার সম্পাদ্য কেন জানি না ভালো ছাত্রছাত্রীদের চেয়ে আরও বেশি ভালো হয়। আমি আবার বলছি, যারা গণিতে অন্যান্য অংশগুলো কম বোঝে তাদেরই গণিতের অন্তর্বৃত্ত, যেটা কিনা আঁকানো একটু কঠিন, সেটাই ভালো হয়। সুতরাং এই পজিটিভ চিন্তাভাবনা থেকেই আমরা যারা পিছিয়ে আছি গণিতে, তারা সম্পাদ্যকেও বিশেষ করে অন্তর্বৃত্তকেও কিন্তু তুড়ি মেরে উড়িয়ে দেবো, ঠিক আছে? চলো সেখানেই আমরা অন্তর্বৃত্ত আগে জেনে নেব। অন্তর্বৃত্ত কাকে বলে? অন্তর্বৃত্ত কিছুই না, কোনো ত্রিভুজের অন্তর্বৃত্ত হচ্ছে ত্রিভুজটা এবার থাকবে বাইরে আর তার পেটের মধ্যে থাকবে বৃত্তটা। এতক্ষণ পরিবৃত্তের বেলায় ত্রিভুজটা ছিল ভেতরে আর তার চারিপাশে ছিল, তাকে পরিবৃত করেছিল পরিবৃত্ত। এবারে
ত্রিভুজটা থাকবে বাইরে আর তার পেটের মধ্যেখানে থাকবে আমাদের বৃত্তটা, সেটাই হচ্ছে অন্তর্বৃত্ত। আর অন্তর্বৃত্তের যেটা কেন্দ্র হবে তাকে অন্তঃকেন্দ্র বলে, আর অন্তঃকেন্দ্রের যেটা ব্যাসার্ধ হবে তাকে অন্তর্ব্যাসার্ধ বলে। তো মূল থিমটা কি? অন্তর্বৃত্তের মূল থিম হচ্ছে যে ত্রিভুজের যে কোনো দুটো কোণের অন্তর সমদ্বিখণ্ডক মানে ভেতরের দিকে সমান দুই ভাগে ভাগ করা। সেই অন্তর সমদ্বিখণ্ডক যদি আমি আঁকতে পারি, অন্তর সমদ্বিখণ্ডক দুটো যে বিন্দুতে মিলিত হবে সেটাই হবে ত্রিভুজের অন্তঃকেন্দ্র। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক অন্তঃকেন্দ্র কিভাবে আঁকবো। তার জন্য আমরা মাধ্যমিক গণিত প্রকাশ বইয়ের চলো আমরা চলে যাব কোষে দেখি 11.2, ঠিক তার পরের পাতায় এই যে কোষে দেখি 11.2, পেজ নাম্বার 178। এই যে এই পেয়েছে সবাই? কোষে দেখি 11.2, পেজ নাম্বার 178। ঠিক আছে, এখানে আমাদের বেশ কিছু সম্পাদ্য দেওয়া আছে অন্তর্বৃত্তের অঙ্কনের জন্য। তার মধ্যে চলো শুরু করা যাক একের অঙ্কটা দিয়ে, 1 তো এবারে কোষে দেখি 11.2, পেজ 178, সম্পাদ্য নাম্বার 1 কি বলেছে দেখো, পড়ছি আমি। 3টি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 5.5 সেন্টিমিটার ত্রিভুজটা অঙ্কন করো এবং তার অন্তর্বৃত্ত অঙ্কন করো। তাহলে আমাকে যে যে বাহুগুলো বলা হয়েছে ওখানে সেই বাহুগুলো আঁকতে হবে। 7, এই স্কেল বসিয়ে 7 সেন্টিমিটার নিলাম, তারপরে 6, তারপরে 5.5, 3টে বাহু নেওয়া হয়ে গেল, 7, 6, 5.5। ওকে, এবার এই বাহুগুলো দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। এটা খুব সহজ, এটা বিষমবাহু ত্রিভুজ অঙ্কন। কীরকম করে? বড় বাহুটাকে আমরা ভূমি ধরবো, ধরে এখানে 7 সেন্টিমিটার এবি বাহু নিলাম। ঠিক আছে, এবারে মেজো বাহু কোনটা? 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটারের মাপ নিয়ে এ বিন্দু থেকে একটা বৃত্তচাপ আঁকো, এ বিন্দু থেকে 6 সেন্টিমিটারের একটা বৃত্তচাপ আঁকো। আর 5.5 সেন্টিমিটার বা 5.5 মাপ নিয়ে বি বিন্দু থেকে ওই বৃত্তচাপটাকে কেটে দাও। ঠিক আছে, আবারও বলছি আমি, এ বিন্দু থেকে 6 সেন্টিমিটার আর বি বিন্দু থেকে 5.5 সেন্টিমিটারের বৃত্তচাপ আঁকাবো। এটা হবে সি বিন্দু, যেখানে ছেদ করবে বৃত্তচাপ দুটো সেটা সি বিন্দু। সি বিন্দুর সঙ্গে এসি এবং এবি যুক্ত করা হলো, এসি এবং এবি যুক্ত করা হলো। তাহলে দেখো এটা 7 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার, এটা 5.5 সেন্টিমিটার। এই বাহুগুলো কোনটা কোন বাহু দেখে নাও একবার। এটা 7, এটা 6, এটা 5.5। কী করলাম ত্রিভুজটা অঙ্কন করার ক্ষেত্রে? এখানে স্কেল বসিয়ে 7 সেন্টিমিটার একটা বাহু এবি আঁকালাম। এবারে এ বিন্দু থেকে 6 সেন্টিমিটারের একটা বৃত্তচাপ আর বি বিন্দু থেকে 5.5 সেন্টিমিটারের একটা বৃত্তচাপ আঁকালাম। সেই বৃত্তচাপ দুটো সি বিন্দুতে ছেদ করেছে, এসি আর বিসি যুক্ত করা হলো। ঠিক আছে, এইগুলো সম্পাদ্যের অঙ্কনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে বলে বাহুর মানগুলো আমি মুছে দিলাম। ঠিক আছে, তো চলো এবার এর অন্তর্বৃত্ত কি করে করব আমরা এখন সেটাই শিখব। অন্তর্বৃত্ত করতে গেলে আমি প্রথমেই বলেছিলাম যে কোনো দুটো কোণের অন্তর সমদ্বিখণ্ডক আঁকতে হবে। এখন অন্তর সমদ্বিখণ্ডক কি করে আঁকতে হয় এইখানে আমি একবার বুঝিয়ে দিচ্ছি। মনে করো একটা 60 ডিগ্রি কোণ, এটা 60 ডিগ্রি। এই ক্লাস 7এই তোমরা শিখে গেছিলে যে একটা কোণকে সমান দুই ভাগে ভাগ কীভাবে করতে হয়। তার নিয়ম হচ্ছে এখানে কাঁটাটা বসিয়ে একটা যে কোনো বৃত্তচাপ আঁকাও। এবারে দেখো এখানে এক জায়গায় ছেদ করেছে বাহুকে, কোণের বাহুকে, আর কোণের আরেকটা বাহুকে বৃত্তচাপটা এখানে ছেদ করেছে। এই দুটো বিন্দুকে কেন্দ্র করে এখান থেকে সামনে একটা বৃত্তচাপ, এখান থেকে সামনের দিকে যেখানে ছেদ করবে সেই এটা যদি এ হয় তাহলে এই কোণের এ বিন্দু থেকে যোগ করে বাড়িয়ে দাও, তাহলে চাঁদা দিয়ে মেপে দেখবে এটাও 30, এটাও 30। এই বাহুটা হচ্ছে যে বাহুটা এ কোণকে 60 ডিগ্রি কোণকে 30-30 দুটো সমান ভাগে ভাগ করেছে, সেটাই হচ্ছে কোণের অন্তর সমদ্বিখণ্ডক। ঠিক আছে, এখন আমি এবিসি ত্রিভুজের দুটো কোণের অন্তর সমদ্বিখণ্ডক আঁকবো, একটা এ কোণের একটা বি কোণের। এটা খুবই সহজ। এ বিন্দুতে একটা বৃত্তচাপ আঁকাও, বৃত্তচাপ আঁকিয়ে কী করব, এখান থেকে সামনের দিকে একবার, এখান থেকে সামনের দিকে একবার, এটা আর এটা স্কেল বসিয়ে যোগ করে বাড়িয়ে দাও। হয়েছে, এ কোণের অন্তর সমদ্বিখণ্ডক হয়ে গেল। এবারে সেম নিয়মে বি বিন্দুতে
বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডকটা আঁকবো কিভাবে? এখানে কাঁটা বসাও, এই একটা বৃত্ত চাপ আঁকালাম, আঁকিয়ে কী করব, যে দুটো বিন্দু পেলাম এখানে কাঁটা বসিয়ে এই, এখানে কাঁটা বসিয়ে এই। এখানে বলে রাখি এইটা কিন্তু একবার বৃত্তচাপ আঁকানোর পর আর নড়ানোর দরকার নাই, না নড়িয়ে করতে পারো, নড়ালেও কোনো ভুল হবে না। অর্থাৎ এখান থেকে যে চাপটা নেবা সেই চাপই যেন এখান থেকে নেওয়া হয়। এবার এটা যোগ করে দাও, দেখো বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক আঁকানো আমাদের হয়ে গেল। তাহলে এ কোণ বি কোণ দুটোরই অন্তঃসমদ্বিখণ্ডক, পরস্পরকে যে বিন্দুতে ছেদ করেছে তার নাম দিয়ে দাও ও। ব্যাস, এইবার হচ্ছে একটু বোঝার জায়গা। কি বুঝতে হবে না, ও বিন্দু থেকে এ বি এর উপর কি করব, আমি একটা বৃত্তচাপ আঁকাবো। কি করে দেখো, এখানে কাঁটা কম্পাস বসাও, বসিয়ে একটা বৃত্তচাপ, পূর্ণ বৃত্তই আঁকতে পারো তুমি, বা কেউ দুবার আঁকতে পারো। এখানে কাঁটা বসিয়ে এখানে ছেদ করালা, এখানে ছেদ করালা, এখানে একবার ছেদ করাবে, এখানে একবার ছেদ করাবে, না করে কেউ এক টানেও করতে পারো, ঠিক আছে, এক টানে করাই ভালো। কি করলাম, ও বিন্দুতে কাঁটা বসিয়ে এই এ বি সরলরেখাকে দুবার ছেদ করালাম, দেখো দুটো বিন্দু পেলাম, এ একটা বিন্দু, এ একটা বিন্দু। এবার এখানে কাঁটা বসিয়ে নিচে একটা চাপ আঁকালাম, এখানে কাঁটা বসিয়ে এই চাপ আঁকালাম, ব্যাস এটা যোগ করে দাও, হলো। এই যে অংশটুকু পেলে, এই অংশটুকু এখান থেকে এইটুকু, এইটার সমান মাপ নাও, কারণ এটুকুই হবে অন্তর ব্যাসার্ধ। এইটুকু এই যে দেখতে পেয়েছো অন্তর ব্যাসার্ধটুকু, এই যে এটার নাম তুমি দিতে পারো, আর ডি নাম দাও, তাহলে ওডি হবে অন্তর ব্যাসার্ধ, ওডি হবে অন্তর ব্যাসার্ধ। অন্তর ব্যাসার্ধ, ঠিক আছে। তো এখানে কি করলাম আমি, দেখো এবার ফাইনাল কাজটা কিন্তু এবার বাকি আছে, আর এই ফাইনাল কাজটাতেই যত গন্ডগোলটা হয়। এই যে বললাম অন্তর্বৃত্ত কঠিন, তোমরা এতক্ষণ ধরে অন্তর্বৃত্ত শিখে ভাবছো অন্তর্বৃত্ত কঠিন কোথায় স্যার, অন্তর্বৃত্ত তো সহজ। এইবার হচ্ছে আসল জায়গা, সেটা হচ্ছে এই ওডির সমান অর্থাৎ অন্তর ব্যাসার্ধ সমান মাপ নিয়ে কাঁটাটাকে তোমাকে সাবধানে ঘোরাতে হবে, এই, ঠিক আছে, খুব সাবধানে ঘোরাতে হবে ভেতর দিয়ে। ওডির সমান আমি মাপ নেব, নিয়ে যখন আমি ঘোরাবো তখন দেখতে পাবো এই ওই ত্রিভুজটার পেটের ভেতরে একটা বৃত্ত পাবো, যেটা দেখো ত্রিভুজের যার অন্তর্বৃত্ত যত ভালো হবে তার অন্তর্বৃত্ত, এই যে এই টাচ, এই বাহুগুলোকে দেখো, এ বিকে টাচ করেছে, বিসিকে এখানে টাচ করেছে, সিএকে এখানে টাচ করেছে, এই টাচগুলো দেখেই বোঝা যাবে কার অন্তর্বৃত্ত কত ভালো হলো। একবারই টাচ করে বৃত্তটা আঁকতে হবে। এখানে একটুখানি বলে দিই, অন্তর্বৃত্ত আঁকতে গেলে যে ফল্টগুলো হয় আমাদের, সেটা হচ্ছে এটা যদি ত্রিভুজ হয় তো কারো অন্তর্বৃত্ত হবে এরকম, এই অন্তর্বৃত্তটা বাইরে বেরিয়ে যায়, তো কারো আবার হবে এরকম, দেখো এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু এখানে ভুল, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু এখানে ভুল। আবার কারো আবার কি হয়, কারো আবার এরকম, দেখো মেলেই না, এরকম, এখানেও ভুল, এখানেও ভুল। অর্থাৎ এই যে বৃত্তটা এ কিন্তু বাহুকে টাচ করতে হবে, তাহলে সঠিক করতে গেলে আমাকে এই যে ত্রিভুজ আছে, সঠিক করতে গেলে কিন্তু আমাকে বৃত্তকে একবার টাচ করতে হবে, এই যে দেখেছো, এইটা হচ্ছে সঠিক। কোনটা সঠিক কোনটা বেঠিক সে তো তোমরা অঙ্কন করবে বাড়িতে, তোমরাই বুঝবে। আমি আশা করি সঠিক ধাপগুলো যদি জেনে নাও, সঠিক নিয়মটা যদি জানো, তাহলে অন্তর্বৃত্তেও কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমি আরও একটা অন্তর্বৃত্ত এখানে আঁকিয়ে তোমাদের অন্তর্বৃত্তের ক্লাসটি শেষ করব। চলো কোষে দেখি 11.2 এর আরও একটি সম্পাদ্য অঙ্কন দেখিয়ে দিই, তারপর তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, দেখো হয়ে যাবে, খুব সহজ জিনিস, কঠিন কিছু নয়। এবারে আমরা সোজা চলে যাব আইভি, একের আইভি। আবারও বলি আমি, অঙ্কগুলোর মধ্যে যেগুলো সমকোণী ত্রিভুজ কেন্দ্রিক সেই সমস্ত অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় বেশি আসে, সমকোণী ত্রিভুজের অঙ্কগুলো। তো এখানে আইভি পেয়েছি আমরা, একটা সমকোণী ত্রিভুজের অঙ্কন। কি বলেছে দেখো, বলেছে একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটি 7 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার। তো চলো দেখা যাক কি হয়। এখানে আমি কি করব, প্রথমে 7 সেন্টিমিটার বাহু নেব, তারপরে 9 সেন্টিমিটার বাহু নেব।
এবার বড় বাহু যেটা 9 সেন্টিমিটার সেটা এখানে ভূমি ধরে নিলাম AB, এটা 9 সেন্টিমিটার। এবার কি করব, এ বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ আঁকাবো। 90 ডিগ্রি কোণ আঁকানোর নিয়ম, এই চাপ, এখান থেকে একবার, এখান থেকে একবার চাপ, এখান থেকে উপরে একবার, এখান থেকে উপরে একবার, যে বিন্দুতে ছেদ করলো তার সঙ্গে এই বিন্দু যুক্ত করে বাড়িয়ে দাও। এটা হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার? তোমরা তো কাঁটা কম্পাস দিয়ে করবে, তোমাদের একদম 90 মানে 90ই হবে, ঠিক আছে? আরও সুন্দর হবে, ভালো হবে। তো দেখে নাও। এবারে 90 ডিগ্রি করার পরে এটা 9 সেমি নিয়েছিলাম, এবার বাকি লম্বটা নেব 7 সেমি। এখান থেকে 7 সেমির মাপ নিয়ে কেটে নেব। এই 7 সেমির মাপটা নিয়ে কম্পাস বসিয়ে কেটে নেব। এখানে কম্পাসটা বসিয়ে কাঁটাটা বসিয়ে এই 7 সেমি কেটে নিলাম। এটা সি বিন্দু নাম দিলাম, বিসি যুক্ত করে দিলাম, ব্যাস। তাহলে এ বি সি একটি ত্রিভুজ অঙ্কন হয়ে গেল, যার একটি বাহু 9 সেমি এবং অপর একটি বাহু 7 সেমি। কোন বাহু দুটো? না, সমকোণ সংলগ্ন বাহু দুটো। তা ত্রিভুজের অঙ্কনের ব্যাপারটা ক্লিয়ার। এবারে এই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন কিভাবে? অন্তর্বৃত্তর ক্ষেত্রে তোমাদের বলেছি দুটো কোণের অন্তর সমদ্বিখণ্ডক। তার মধ্যে দেখো একটা কোণ 90 ডিগ্রি করাই আছে এখানে বৃত্তচাপটা। তাহলে এ কোণের অন্তর সমদ্বিখণ্ডক করতে গেলে একটা বৃত্তচাপ আঁকতে হতো, সেটা আঁকানোই আছে। এবার কাঁটাটা এখানে একবার বসাবে, এখানে একবার বসাবে, এখানে বসিয়ে সামনে চাপ, এখানে বসিয়ে এই চাপ, ব্যাস। এই বিন্দুর সঙ্গে স্কেল বসিয়ে সুন্দর করে যোগ করে দাও। তাহলে এটাও 45 লম্ব অন্তর সমদ্বিখণ্ডক হয়ে গেল এই কোণের। ঠিক অনুরূপ নিয়মে বি বিন্দুতে বি কোণের অন্তর সমদ্বিখণ্ডক আঁকাবো। এই দেখো চাপ আঁকালাম, এখান থেকে সামনে চাপ, এখান থেকে এই চাপ, ব্যাস। বি বিন্দুর সঙ্গে যোগ করে দাও, হয়েছে। বি বিন্দুর অন্তর সমদ্বিখণ্ডক আর এ বিন্দুর অন্তর সমদ্বিখণ্ডক মনে করো পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এবারে এই জায়গাটাই কি করছেন স্যার? না, এই জায়গাটায় কি করছি দেখে নাও। ও বিন্দুতে কাঁটা বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবে। বৃত্তচাপটা যেন এরকম বাইরে না চলে যায়, এমনভাবে বৃত্তচাপটা এখানে কাঁটা বসিয়ে বৃত্তচাপটা আঁকবে যাতে এ বিকে দু জায়গায় ছেদ করবে। এ বিকে দেখো দেখো এই এখানে এক জায়গায় ছেদ করলো, এখানে এক জায়গায় ছেদ করলো। এবার এখানে কাঁটা বসিয়ে নিচে চাপ, এখানে কাঁটা বসিয়ে এই নিচে চাপ, এটা আর এইটা যোগ করে দাও। এটা কিন্তু যোগ করলে লম্ব হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? লম্ব হবে এমন কোনো কিন্তু কথা নেই, যেখানেই হোক না কেন তুমি যোগ করে দেবা, ঠিক আছে? ব্যাস, এইটুকু মাপ পেলাম। এইটা হবে অন্তর্ব্যাসার্ধ। ও বিন্দুতে বসিয়ে এবার একটা পাক মেরে দাও, ব্যাস। তাহলে কেমনটা হবে দেখো, মোটামুটি আমাদের অন্তর্ব্যাসার্ধ এই হচ্ছে আমাদের সেই অন্তর্বৃত্ত। তোমাদের এইভাবে অন্তর্বৃত্তগুলো কিন্তু অঙ্কন করতে হবে। আমরা সম্পাদ্যের যে 5 নম্বর আমাদের মাধ্যমিকে বরাদ্দ থাকে, তার মধ্যে হয় অন্তর্বৃত্ত না হয় পরিবৃত্ত, অল্টারনেটে বারবার আমরা কোশ্চেনগুলো নাড়লে দেখতে পাবো। তো যদি আমাদের কপাল ভালো থাকে তাহলে অন্তর্বৃত্ত অথবা পরিবৃত্ত যে কোনো একটা আসুক না কেন, যাই আসুক না কেন, তোমরা কিন্তু শিওর আজকের ক্লাসের পর আঁকিয়ে দিতে পারবে, তাই তো? তো অন্তর্বৃত্তের একটা ক্লাস, এটা টাস্ক, যেটা হোমওয়ার্ক, সেটা একবার তোমরা যেটা বাড়িতে করে নিয়ে আসবে সেটা হচ্ছে, আচ্ছা করে দিলাম, যেটা বুঝিয়ে দিলাম, এই আইভি, এটাই তোমরা বাড়িতে প্র্যাকটিস করে আমাকে ছবি তুলে পাঠিয়ে দেবে। কমেন্ট সেকশানে ছবি তুলে পোস্ট করে দেবে আমার ভিডিওর নিচে, 1-এর আইভি অন্তর্বৃত্ত। তাহলে দুটো হোমওয়ার্ক আমি দিলাম, হোমওয়ার্ক দুটো বাড়িতে বসে প্র্যাকটিস করো। আজকের ক্লাসের পর অবশ্যই একবার অন্তত জ্যামিতি বক্স নিয়ে বাড়িতে বসো, ভিডিওটি ভালো করে দেখো, তারপরে বই পড়ার দরকার প্রয়োজন মনে করলে বইটাকেও একবার পড়ে নাও, তারপরে তুমি প্র্যাকটিস করতে বসো। দেখবে আমার মনে হয় না পরিবৃত্ত বা অন্তর্বৃত্তে কোথাও কোনো সমস্যা তোমাদের আর থাকবে, ঠিক আছে? তো এরপরে আমরা আবারও খুব শীঘ্রই গণিতের ক্লাস নিয়ে আসবো। সেখানেও আরও একটি সম্পাদ্য আছে, যেটা বৃত্তের স্পর্শক অঙ্কন। এছাড়াও বিভিন্ন সেকেন্ড টার্মিনালের জন্য যে অঙ্কগুলো আমাদের বাকি রয়ে গেছে, সেই অঙ্কের ক্লাসগুলো আমাদের পরপর বেশ কয়েকটি গণিত ক্লাস নিয়ে আসবো এরপর। তো তোমরা ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সম্পাদ্যের মধ্যে থেকো, ঠিক আছে? সম্পাদ্যের মধ্যে থেকো। বারবার বলি, পরিবৃত্ত অন্তর্বৃত্ত কিন্তু প্র্যাকটিসের ফসল। তুমি যত প্র্যাকটিস করবে ততই কিন্তু ভালো হবে। সুতরাং কিপ প্র্যাকটিসিং, সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।